ফুটওভার ব্রিজ এইটার উপরে উঠে গেলেন মোটরসাইকেল? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যারা প্রতিবন্ধী, একটা গাড়ি আছে না ঠেলা গাড়ি, ওই ঠেলা গাড়িতে উঠারে নামতে পারবে, যাইতে পারবে, ওখান থেকে হুন্ডা আসে। আপনারা কি প্রতিবন্ধী? না না ভাই, হুন্ডা এদিক দিয়ে যাইতে পারে আর কি। নিয়ম করেও থামানো যাচ্ছে না পথের অনিয়ম। সড়ক মহাসড়কে ঈদে বাড়ি ফেরার আমেজ। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়লেও নেই চিরচেনা যানজট। ঢাকা টাঙ্গাইল রুটে ধীরগতি। এলেঙ্গা রংপুর মহাসড়কে 8টি ওভারপাস ও 2টি সেতু উদ্বোধন। তুলনামূলক ভালো আর কি, অনেক ভালো এবং রিজনেবল বানাইতেছে, বেশি বাড়া নেয় না। রমজানের ঈদের আগে আমরা রওনা দিছি যেন যানজটে না পড়তে হয়। গাড়ির চাপ আছে কিন্তু এবার যানজট হবে। যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এটা উন্মুক্তকরণ করছে। রেলপথে চতুর্থ দিনেও স্বস্তি। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে হচ্ছে, সুন্দরভাবে সিটে এসে বসতে পারলাম। অনেকদিন পরে ঈদের উপলক্ষে বাড়ি যাওয়া হচ্ছে, এর কারণে অনেকটাই ভালো লাগছে। সবাই তার টিকিট অনুযায়ী সিটে বসছে। বাবার বাসায় যাব, সবার সাথে দেখা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নগরে এপ্রিলের গরমের দাপট। রমজানে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। রাজধানীর মিরপুরে পানির সংকট চরমে। মান্ধাতা আমলের সরবরাহ লাইনে চলছে ওয়াসা। এবং হাজার মাসের শ্রেষ্ঠ রাত শবে কদর। ইবাদত বন্দিগিতে ব্যস্ত সময় কাটাবেন ধর্মপ্রাণ মানুষ। উৎসব নয়, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদের। সড়ক মহাসড়কে ঈদে বাড়ি ফেরার আমেজ। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়লেও নেই চিরচেনা যানজট। ঢাকা টাঙ্গাইল রুটে দেখা দিয়েছে ধীরগতি। কিছু ক্ষেত্রে আবার নিয়ম করেও থামানো যাচ্ছে না পথের অনিয়ম। সেই সঙ্গে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। গাজীপুর থেকে রাজিবুল হাসানকে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। এখানে কেন ভাই? হ্যাঁ, কি কথা? সড়কে নেই গাড়ির চাপ, তবুও নিয়ম ভেঙে ফুট ওভার ব্রিজে পাড়ি দিচ্ছেন মোটরসাইকেল চালক। ঈদ যাত্রায় দুর্ভোগ না থাকলেও চলাচলকারীদের অনিয়মে সড়কে কিছু জায়গায় ঘটেছে ব্যত্যয়। এখানে কাটা নেই, এখান থেকে কাটা নেই দেখে বর্তমান ফ্লাইওভার ব্যবহার করতে। যারা মোটরসাইকেল এই ফুট ওভার ব্রিজের উপরে উঠলো কিভাবে? করছে সিস্টেম করা আছে। উঠতে পারে মানে যারা প্রতিবন্ধী তাদের জন্য গাড়ি দিয়ে। যারা প্রতিবন্ধী, একটা গাড়ি আছে না ঠেলা গাড়ি, ওই ঠেলা গাড়িতে উঠারে নামতে পারবে এবং যাইতে পারবে, ওখান থেকে হুন্ডা আসে। আপনারা কি প্রতিবন্ধী? না না ভাই, হুন্ডা এদিক দিয়ে যাইতে পারে আর কি। এদিকে প্রথম 3 দিনে খুব একটা চাপ না থাকলেও ঈদ যাত্রার চতুর্থ দিনে এসে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশ বাস চলাচল দেখা যায় ধীরগতি। তবে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকার পুরনো দুর্ভোগ না থাকায় ঘরমুখী মানুষের চোখে মুখে স্বস্তির ছাপ। তুলনামূলক ভালো আর কি। রমজানের ঈদের আগে আমরা রওনা দিছি যেন যানজটে না পড়তে হয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিকভাবেই চলছে যানবাহন। অনেকটাই ফাঁকা ঢাকা আরিচা মহাসড়কও। বাস যাত্রায় ভোগান্তি না থাকলেও বরাবরের মতো উঠে এসেছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। আর এক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। আমি ঢাকা থেকে কামারখালী ভাড়া সর্বোচ্চ আপনার 500 টাকা, সেখানে ন্যূনতম যে গাড়িতে আপনি যাচ্ছেন সেখানে আপনার 750 টাকা রাখতেছে। এখন যে গাড়িগুলো যাচ্ছে কালীগঞ্জ কিংবা ঝিনাইদহ কিংবা যশোর, তারা তো ওই পুরা টিকিটের টাকায় নিয়ে নিচ্ছে। এদিকে শনিবার সকালে গাবতলী টার্মিনাল পরিদর্শন করেছেন বিআরটিএ চেয়ারম্যান। এ সময় রুট পারমিট না থাকায় 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আনফিট গাড়ি নামার স্কোপ নাই এবং যেসব জায়গা থেকে বের হয় ঈদ উপলক্ষে বের করার চেষ্টা করে, সেগুলা এই পকেটগুলো বন্ধ করার জন্য স্থানীয় ওই যেখানে থেকে বের হয় ওই প্রশাসনকেও আমরা নজরদারিতে রেখেছি। চতুর্থ দিনেও ঈদ যাত্রায় কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ ছিল স্বাভাবিক সময়ের মতোই। নেই উপচে পড়া ভিড়, ট্রেনে ওঠার হুড়োহুড়ি। এদিন রাজশাহী ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ছাড়া সবকটি ট্রেন ছেড়ে গেছে সঠিক সময়ে। কত বছর পর যে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা এসে ট্রেনে বসলাম। আর এতদিন আমরা ট্রেনে অপেক্ষা করতাম, কারণ 1 বছর পরে যাচ্ছি, বাবার বাসায় যাব, সবার সাথে দেখা হবে, এই জন্য খুবই ইজিলি আমরা ট্রেনে ঢুকতেছি এবং আমাদের মালামাল ঠিক জায়গায় রাখতে পারছি।
সো এটাই আসলে খুব ভালো দিক আমার মনে হয়। ঈদযাত্রার চতুর্থ দিন রেলের মহাপরিচালক আসেন স্টেশনে, জানান শিডিউল বিপর্যয় ঠেকিয়ে যাত্রা নির্বিঘ্নে করতে সব প্রস্তুতি আছে তাদের। আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে আপাতত তাতে আমরা মোটামুটি উত্তরবঙ্গ কেন বাংলাদেশের সকল ট্রেনই আমরা মোটামুটি রাইট টাইম চালাবার চেষ্টা করব। কিছু যদি বিলম্ব হয়ও সেটা আমরা সহনীয় বজায় রাখবো আর কি। এবারের ঈদ নির্বিঘ্নে বাড়ি ফেরার প্রত্যাশা সাধারণ যাত্রীদের। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা চৌরাস্তায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান, সিরাজগঞ্জের পাঁচলিয়ায় রিঙ্কুকুঞ্জ ও সাভারের ইপিজেড এলাকায় মোজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতে যাচ্ছি রাজীবের কাছে। ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষ এখন পর্যন্ত স্বস্তিদায়কভাবেই বাড়ি ফিরতে পারছে। আমি রয়েছি যেখানে, এটি হচ্ছে গাজীপুরের চন্দ্রা। এই চন্দ্রাতে মূলত যেসব যাত্রীদের আমরা উঠতে দেখেছি গাড়িতে কিংবা যেতে দেখেছি তারা অনেকটা স্বস্তিদায়কভাবেই যাচ্ছে। তবে চন্দ্রা যে মোড় রয়েছে ফ্লাইওভারের পর, সেখানে যানবাহন কিছুটা ধীর গতিতে চলছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইওভারটা যেখানে শেষ হয়েছে অর্থাৎ পশ্চিমাংশে, সেখানে এসে কিছু যানবাহন ধীর গতিতে চলছে। এর কারণ এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, এই সকল গণপরিবহন সামনে থেকে যখন দামাদামি করে আসলে এই যে যাত্রী তুলছে তখনই কিন্তু এই ধরনের গাড়ির ধীরগতি সৃষ্টি হচ্ছে। এবং প্রশাসনিক লোকজন যারা রয়েছে, যারা হচ্ছে এই যে ট্রাফিক ব্যবস্থার লোকজন, তারা কিন্তু কাজ করে যাচ্ছে বিভিন্ন পয়েন্টে। তবে সেটি অনেকাংশে অপ্রতুল বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। একটু দেখানোর চেষ্টা করছি, এটি কিন্তু ঢাকা থেকে এই যে আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন, এটি ফ্লাইওভারের এই অংশে, যে অংশে বেশি গাড়ি দেখতে পাচ্ছেন সেই অংশটা মূলত ঢাকা থেকে আসা দুইটি লেন, এবং একটি লেন কিন্তু পুরোপুরি ফাঁকাই দেখতে পাচ্ছেন এবং অন্য লেনটি দিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এর কারণ হচ্ছে ফ্লাইওভার থেকে যেসব যানবাহনগুলো নামছে তখনই কিন্তু ওই যে সামনের কিছুটা জটলায় পড়তে হচ্ছে। এছাড়া এই চন্দ্রা মোড় থেকে কিছু দূর সামনে যেখানে বাস কাউন্টারগুলো রয়েছে, এটা পার হতে পারলেই পরবর্তীতে কিন্তু আসলে সামনে কোনো যানজট কিংবা ধীরগতি সেটিও আমরা দেখতে পাচ্ছি না। এরপর স্বাচ্ছন্দ্যেই সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর সেই দিকে চলে যেতে পারছে। শুধুমাত্র এই চন্দ্রা মোড়টাতে এসে কিছুটা ধীরগতির সম্মুখীন হতে হচ্ছে। যাত্রীরা বলছেন যে এখনো পর্যন্ত আসলে এই যে স্বাভাবিক ভাড়া সেটি নেওয়া হচ্ছে। তবে যেটি আমরা দেখেছি যে গাড়ি আসলে যেসব গণপরিবহন সেগুলো কাউন্টারের সামনে রাস্তা আসলে বন্ধ করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে এবং আসলে যাত্রীর সংখ্যা কম এবং যানবাহনের সংখ্যা বেশি। এই কারণে প্রতিটি গণপরিবহন আসলে দেরি করে যানবাহনে আসলে যাত্রী তুলে তারপর এখান থেকে চলে যাচ্ছে সিরাজগঞ্জের দিকে, টাঙ্গাইলের দিকে। মূলত এই ছিল গাজীপুর অংশের যে সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য। আমরা একটু সিরাজগঞ্জের সেখানকার পরিস্থিতি জানতে যাব। সেখানে রয়েছে আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ড। ফিরতে শুরু করেছে, কিন্তু আজকের মহাসড়কের কথা যদি বলি, আজকে অন্যান্য দিনের তুলনায় মহাসড়কের যানবাহনের চাপ বেশি থাকলেও আমরা কিন্তু যানবাহনের যে প্রতি বছর যেটি দেখি যে যানজটের ভোগান্তি বা যানবাহনের ধীরগতি, সেটি কিন্তু আমাদের আজকে চোখে পড়েনি। কারণ হিসেবে চালক ও যাত্রীদের সাথে কথা হচ্ছে, তারা যেটি বলছে যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে থেকে বগুড়া পর্যন্ত যে 4 লেনের কাজ সেটি কিন্তু অনেকাংশে শেষ হয়। তারা কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহনগুলো চলাচল করতে পারছে, যে কারণে এবার কিন্তু আসলে যানজটের কোনো আশঙ্কায় তাদের আসলে নেই বলে আমাদেরকে জানিয়েছেন চালক এবং যাত্রীরা। সেই সাথে আজকে কিছুক্ষণ আগেই কিন্তু সড়ক ও যোগাযোগ মন্ত্রী ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মহাসড়কের সাসেক 2 প্রকল্পের আওতায় 3টি ওভারপাস ও একটি সেতু কিন্তু উদ্বোধন খুলে দেওয়া হয়েছে। এই খুলে দেওয়ার কারণে কিন্তু মহাসড়কের যে যানবাহনের গতি সেটি কিন্তু অনেকটাই আসলে বেড়েছে। কারণ এই গুরুত্বপূর্ণ যে সকল ওভারপাসগুলো রয়েছে, বিশেষ করে আমি যদি বলি পাঁচলিয়া, তারপরে হচ্ছে মুলিবাড়ি, দাঁতপুর এবং আরেকটি সেতু, এইগুলো খুলে দেওয়ার কারণে এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু আমরা প্রতি বছর দেখি যে যানজটের করে ঘন্টা পর ঘন্টা ভোগান্তি পাওয়া যায়, কিন্তু এবার কিন্তু সেই চিত্র কিন্তু নেই। সাসেক 2 প্রকল্পের প্রকল্প সংসদ বলছে যে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ থেকে বগুড়া পর্যন্ত যে 4 লেনে উন্নীতকরণের কাজ, সেই কাজ কিন্তু 85% শেষ হয়েছে, যে কারণে এবারে সুফল কিন্তু আসলে ঈদ যাত্রা মানুষ পাবে। তো বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের যে অতিরিক্ত চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, কারণ অন্যান্য দিনের তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা বাড়ছে, কিন্তু মহাসড়কে যে অন্যান্য বারের যেটি চিত্র আমরা দেখি যে ঈদ যাত্রায় ভোগান্তি, যানবাহনের ধীরগতি, যানজট, সেটি কিন্তু এখন আমরা দেখিনি, কারণ মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহনগুলো চলাচল করতে পারছে। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের প্রায় 15
1500 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল যেটি জানিয়েছেন যে মহাসড়কের প্রায় 1 কিলোমিটার পর পর কিন্তু প্রায় 18 জন করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, যে কারণে যানবাহনের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা কিন্তু তারা আসলে প্রস্তুত আছে। জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে আসলে কাজ করছে। তো এক কথায় বলা যায় যে আজকে দেখছি যে আমরা অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কিন্তু অনেকটা বেড়েছে, কিন্তু অন্যান্য যেটি দেখি আমরা প্রতি বছর সেটি কিন্তু আসলে নেই। এক কথায় অনেকটা স্বাভাবিক গতিতে যাত্রীরা কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে এবং চালকরা সেই স্বাচ্ছন্দ্যের কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা চালক ও যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এবার কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্যে, কারণ মহাসড়ক 4 লেন উন্নীতকরণের যে সুফল সেটি কিন্তু তারা পাচ্ছে, যে কারণে তারা অনেকটা স্বাভাবিক গতি নিয়ে কিন্তু আসলে ঈদ যাত্রা করতে পারছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যেটি বলছে যে আগামী কয়েকদিনে আরো যানবাহনের চাপ বাড়বে, তখন কিন্তু আসলে যানবাহনের চাপ নিয়ন্ত্রণে তারা আসলে কাজ করবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে মহাসড়কের সবশেষ পরিস্থিতি, এবং এখন আমরা চলে যাব সাভারে। সেখানে ইপিজেড এলাকায় আছে আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয়। আমি রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের ঠিক ইপিজেড এলাকায়। আপনারা জানেন যে মূলত ঈদের ছুটি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে মানুষের তীব্র শুরু হয়েছে, স্রোত শুরু হয়েছে। মূলত মানুষ বাড়ি ফেরার জন্য আকুল হয়ে আছে। মহাসড়কগুলোতে গাড়ির চাপ ঠিকই রয়েছে এবং মানুষও আস্তে আস্তে বেরিয়ে আসছে বাড়ি থেকে। আমরা যতটুকু জানতে পারছি যে ঈদে ঘরমুখ মানুষ যেভাবে উপচে পড়বে সেরকম একটি পরিস্থিতি এখনই তৈরি হয়েছে। যদিও কালকে থেকে শবে বরাতের ছুটি শুরু হবে, এই ছুটিতেই মানুষ মূলত বাড়িতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে বলছে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু যখন দুপুর গড়িয়ে বিকাল চলে আসবে তখনই কিন্তু মানুষের আরও স্রোত বৃদ্ধি পাবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে বিভিন্ন কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষাপটে কিন্তু সাভার আশুলিয়া শিল্প অঞ্চল হিসেবে হওয়াতে কিন্তু কালকে থেকেই মূলত আসলে শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করবে বলে আমরা জানতে পেরেছি। তো এখনও মহাসড়কে প্রস্তুতি চলছে এবং মহাসড়কে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে গাড়ির কিন্তু চাপ রয়েছে, সে তুলনায় কিন্তু এখনও লোকজন বাড়ি থেকে বের হয়নি, বা যে ঈদের ছুটিতে যে মানুষ বাড়ি ফিরবে সেরকম প্রস্তুতিও তারা নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যে কিন্তু মহাসড়কে ঢাকা নবীনগর ঢাকা আজিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু যানজটের তীব্র রয়েছে, চাপ রয়েছে। একই সাথে কিন্তু আমরা যেটি জানতে পারছি সেটি হচ্ছে যে এই শিল্পাঞ্চলে প্রায় কয়েক লক্ষাধিক শ্রমিক বসবাস করে। তারা কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু শ্রমিক ছুটি হয়নি, এবং যার ফলে কিন্তু কারখানাগুলি ছুটি না হওয়ার কারণে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কেউ বাসা থেকে বেরোচ্ছে না এবং এখনও তীব্র যানজটের সৃষ্টি হয়নি। মূলত মহাসড়কে যানজটের চাপ রয়েছে, কিন্তু এখনও যানজট তৈরি হয়নি, কিন্তু গাড়ির চাপ রয়েছে। তো এই ছিল ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ঈদ দিয়ে ঘর ফেরা মানুষের সর্বশেষ তথ্য। ঈদযাত্রার খবর জানছিলাম সাভার, সিরাজগঞ্জ ও গাজীপুর থেকে। এবারের ঈদযাত্রায় রাস্তায় গাড়ির চাপ থাকলেও যানজট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয় থেকে এলেঙ্গা, হাটিকুমরুল, রংপুর মহাসড়কে একটি রেল ওভারপাস, 7টি ওভারপাস ও 2টি সেতু ভার্চুয়ালি উদ্বোধন শেষে তিনি কথা বলেন। একটি রেল ওভারপাস, 7টি ওভারপাস, 2টি সেতু নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কে টোল প্লাজার সকল লেনে ইলেকট্রনিক টোল কালেকশন, মেঘনা সেতু টোল প্লাজা 2-এর শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে উন্মুক্ত করে দেওয়া। গাড়ির চাপ আছে, কিন্তু এবার যানজট হবে না, এটা আমি বলতে পারি। অন্য প্রসঙ্গ, বান্দরবানে কুকিচিনের হামলার ঘটনায় যারা জড়িত ও যাদের নেপথ্যে এই তাণ্ডব, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রুমায় কেএনএফ সন্ত্রাসীদের তাণ্ডবের শিকার সোনালী ব্যাংক ঘুরে দেখেন তিনি। পাহাড়ের শান্তি বজায় রাখতে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দেন মন্ত্রী। রুমা থেকে বিস্তারিত জানিয়েছেন কমল দে। বান্দরবনের রুমা এবং থানসি উপজেলায় তাণ্ডব লীলা চালানো বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিনের সাথে যারা জড়িত এবং তাদের যারা নেপথ্য রয়েছে তাদের কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বান্দরবনের রুমা সোনালী ব্যাংক পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা দেন। আমরা অবশ্যই এর কারণ কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবগুলি আমরা বের করব এবং আমরা আইন ব্যবস্থা নেব। ঠিক 11টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পার্বত্য বিষয়ক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, বান্দরবনের সংসদ সদস্য বীর বাহাদুর সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বান্দরবনের রুমায় আসেন।
এরপর তারা প্রথমে যান যে পথ দিয়ে কুকিচিনের সদস্যরা এই রুমাতে তাণ্ডব লীলা চালিয়েছিল সে পথ দেখেন এবং ফিরে যাওয়ার পথও পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি যান সেই মসজিদে, যে মসজিদে নামাজ পড়া অবস্থায় কুকিচিনের সন্ত্রাসীরা 100-র বেশি মুসল্লিকে জিম্মি করেছিল। একই সাথে ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকেও অপহরণ করা হয়েছিল সেই মসজিদের ইমামের সাথেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসেন রাস্তার অপর প্রান্তে অবস্থিত সোনালী ব্যাংক শাখায়। সেখানে তিনি প্রতিটি কক্ষে ঘুরে ঘুরে দেখেন, এমনকি ভল্টে যান যে ভল্টটি কুকিচিনের সন্ত্রাসীরা ভাঙতে পারেনি। এরপর তিনি কথা বলেন ব্যাংকের কর্মকর্তাদের সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই ন্যায়পত্র যারা রয়েছে তাদের কাউকেও ছাড় দেওয়া হবে না, এমনকি যৌথ বাহিনীর অংশ যারা রয়েছেন তারা নিজ নিজভাবে এখানে কুকিচিনের বিরুদ্ধে অভিযান চালাবেন। আমরা সব কিছুই দেখব অস্ত্র সহকারে, একটা অস্ত্র সহকারে এবং পোশাক সহকারে এখানে ঢুকবে, আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে, এইটাও কাম্য নয়। আমরা যা করার নিরাপত্তা বাহিনী এখন সেটা করবে। আমরা এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যাব। আমরা কোনো ক্রমেই আইন শৃঙ্খলা ভঙ্গ করতে আর দেব না। মঙ্গলবার রাতে এই সোনালী ব্যাংকে তাণ্ডব লীলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকিচিনের সন্ত্রাসীরা। লুট করা হয়েছিল 14টি অস্ত্র, তবে 1,59,00,000 টাকা ছিনতাই করতে না পারলেও ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে তারা অপহরণ করে নিয়ে যায়। 46 ঘন্টা পর ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে উদ্ধার করেছে র্যাব। বান্দরবানের রুমা থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানালেন, পাশের দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের অস্ত্র কেএনএফ-এর হাতে এসেছে। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে মতবিনিময় সভায় তিনি বলেন, কেএনএফ-এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়ে গেছে। তাদের সাথে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে এবং পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে যারা ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র তাদের কাছে এসছে বলে জানা গেছে। সুতরাং তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে এবং তাদেরকে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। এপ্রিলের গরমের দাপটে পড়ছে প্রাণ প্রকৃতি। রমজানে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। গত 3 দিন ধরে রাজধানীতে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিলে প্রখর তাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে কম বেশি বিদ্যমান থাকবে এই তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে পুড়ছে মানুষ, পুড়ছে প্রাণ প্রকৃতি। প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা, যেন এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা। চৈত্রের শেষ বেলায় এসে রোদের প্রখরতায় সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন রোজাদাররা। কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হতেই যেন জ্বলে পুড়ে ছারখার অবস্থা। সেই সঙ্গে নেই এতটুকু বাতাসও। সব মিলিয়ে প্রাণ যেন অবিশ্বাস অবস্থা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। বিপর্যস্ত স্বাভাবিক জীবন। এই রমজান মাসে যারা রোজা রাখতেছে তাদের অনেক কষ্ট হচ্ছে। গরমটা আমার মনে হয় যে অন্য দিনের তুলনায় আজকে একটু তীব্রতা বেশি। ঈদকে ঘিরে নগরবাসীর ব্যস্ততাপূর্ণ জীবনও যেন থমকে গেছে গরমের প্রভাবে। সেখানেও ছন্দপতন। শহরের ফাঁকা সড়কে বুঝিয়ে দিচ্ছে নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নারাজ নগরবাসী। এত তাপমাত্রা এসিতে কাম করতেছে না। যে গরম পড়ছে, একদিন রোজা তো রাইড শেয়ার করে ওরকম হচ্ছে না এখন। এদিকে হিট অ্যালার্টের পূর্বাভাসের আজই শেষ দিন উল্লেখ করে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমের অঞ্চলগুলো, বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগে, সেই সাথে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এই তাপদাহ আছে, বিশেষ করে এইসব অঞ্চলে বৃষ্টিপাত না হওয়ার ফলে। 7 এবং 8 এপ্রিল দেশের উপর বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সহ দমকা হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিদায় তাপমাত্রা আগামীকাল থেকে আমরা আশঙ্কা করছি তাপমাত্রা অনেকটা কমে যাবে। এপ্রিল মাসে সূর্যের প্রখরতা সবচেয়ে বেশি বলে বাতাসেও থাকে জলীয় বাষ্পের আধিক্য। সব মিলিয়ে বাড়ে মানুষের অস্বস্তি। আর তাই এই সময়টাকে নিজেকে নিরাপদ রাখতে বিকল্প নেই সচেতনতা ও কৌশল অবলম্বনের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এদিকে গরমের শুরুতে রাজধানীর বেশ কিছু এলাকায় পানির সংকট। রমজানে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। মান্ধাতা আমলের সরবরাহ লাইন আর ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতাই সংকটের প্রধান কারণ বলছে ওয়াসা। নতুন সংযোগ বসানোর পাশাপাশি ভূ উপরিস্থ পানির ওপর নির্ভরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিজামুদ্দিনের ছবিতে আতিকুর রহমান তামালের রিপোর্ট। একসময় এই পাম্পটি এই এলাকার পানির চাহিদার অন্যতম উৎস ছিল, কিন্তু চলমান চৈত্রের শুরুতেই পানির স্তর নিচে নেমে গেছে, যে কারণে রমজানে ভয়াবহ পানির সংকটে মিরপুরের সেনপাড়া এলাকার কয়েক হাজার মানুষ।
গত 2 সপ্তাহ ধরে ওয়াসা পানির স্তর পেতে আরও গভীরে নিচ্ছে পাইপলাইন, কিন্তু খুব বেশি সুবিধা করা যাচ্ছে তেমনটি বলার সুযোগ নেই। তাই সহসাই এই এলাকার পানির সংকট যে কাটছে না তা সহজেই অনুমেয়। লেয়ার নিচে নামিয়ে গেছে, পানি ছিল না, এটা বন্ধ ছিল 1 মাসের উপরে আর কি। সারা রাত তো কালকে সেহরি না করে আমাকে পানি টানতে হয়েছে। পানির মান খুবই খারাপ, যেটা আসলে দুর্গন্ধযুক্ত পানি আসে। বাচ্চারা খাবে কি? বাসায় কোনো পানি নাই, রান্না বাড়া কোনো কিছু নাই, এটা না খায় রোজা রাখছে। ঢাকা শহরে ওয়াসার এমন পাম্প আছে 950টি। ওয়াসা বলছে আরও 50টি নতুন পাম্প বসানোর কাজ চলছে। তবে বাস্তবতা হলো সারা বছর 950 পাম্পের সবগুলো পরিপূর্ণভাবে কাজ করতে পারে না। পানির স্তর নিচে নেমে যাওয়া যার মূল কারণ। শুধু পানির স্তর নেমে যাওয়াই নয়, আছে সরবরাহ লাইনের বহুমাত্রিক ত্রুটি। রাজধানীতে ওয়াসার সরবরাহ লাইন রয়েছে 5,500 কিলোমিটার। এর মধ্যে 2,500 কিলোমিটার পুরনো লাইন হওয়ায় পানি যেমন অপচয় হচ্ছে, তেমনি নোংরা পানি ঢুকছে ওয়াসার লাইনে। যখন থেকে লাইন কাটছে তখন থেকেই টয়লেটের পানি মোট কথা ঢুকে গেছে বাসায়। আমরা মেসে যারা আছি তা সবারই ডায়রিয়া হয়েছিল। এখন পর্যন্ত গন্ধ আছে, মানে গোসল পর্যন্ত করা যায় না। এত দূর থেকে এবার লাইন ধরে পানি নেওয়ার লাগে, না খাইতে পারি না কিন্তু করতে পারি না প্রত্যেকটা দিন। সকালে কাম কাজ ফালাই সকালে পানি নিয়ে আসি, নিয়ে আইনা আবার নিতে আসি, আবার নিয়ে আবার বাসায় যাই, আবার বিকালে আনতে হয়। কর্তৃপক্ষের দাবি আগামী 1.5-2 বছরের মধ্যে বাকি 2,500 কিলোমিটার নতুন লাইন বসানো সম্ভব হবে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতাও কমবে। কারণ হিসেবে ওয়াসার দাবি, বর্তমানে চলমান 5টি শোধনাগারের সঙ্গে দ্রুতই যুক্ত হবে আরও 2টি পানি শোধনাগার। 33% এখন সারফেস ওয়াটার আর 64% গ্রাউন্ড ওয়াটার। গন্ধপুর পানি শোধনাগার, পদ্মা পানি শোধনাগার আর আমাদের সায়দাবাদ ফেজ-3 থেকে আরও 45 কোটি লিটার আমরা উৎপাদন করতে পারব। তখন সারফেস ওয়াটার পার্সেন্টেজ হবে 73.27% আর আমাদের গ্রাউন্ড ওয়াটার হবে বাকি 26.73%। এটাই আমাদের টার্গেট। এই মুহূর্তে ওয়াসার সরবরাহকৃত পানির 64% মিলছে ভূগর্ভ থেকে। সংস্থাটির চাওয়া আগামী 2 বছরের মধ্যে এই হার যতটা সম্ভব কমানো হবে। তবে এমন আশ্বাস এর আগেও বহুবার দিয়েছে ওয়াসা, তাই ভরসা রাখার খুব বেশি সুযোগ নেই বলে মনে করে ঢাকাবাসী। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি সাধারণ ভোটারদের কোনো ভয়ভীতির কাছে আপোষ না করার আহ্বান জানান। সকালে রাজধানীর কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে এখনও একদল ষড়যন্ত্র করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনে বাধা সৃষ্টি করতে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। এই অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে 193 জন দুস্থ মুক্তিযোদ্ধাকে ঈদ সামগ্রী তুলে দেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সমস্ত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র, তারা এখনো আন্দোলনের কথা বলে মানে আবার আগুন সন্ত্রাসে ফিরে যেতে চায়। আন্দোলনের কথা বলে মানে রাষ্ট্রযন্ত্রকে আবার বিকল করে দিতে চায়। তাদের আন্দোলনই হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দিয়ে আগুন সন্ত্রাস একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করায়। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকার, নির্বাচন কমিশন এবং আমার দল আওয়ামী লীগ সবাই একটা ফেয়ার নির্বাচন চাই, উপজেলা নির্বাচন। শেষ সময় ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাদ ও সাধ্যের মধ্যে কেনাকাটার সব ধরনের যেটাকে বলা হয় রাজধানীর মধ্যে আসলে জনপ্রিয় একটি জায়গা হচ্ছে নিউ মার্কেট, এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু নিউ মার্কেট আরও জমজমাট হয়ে ওঠে। আমি এই মুহূর্তে নিউ মার্কেটে আছি। আমরা সকাল থেকে দেখছি ঈদের যে কেনাকাটা সেটা কিন্তু জমে উঠেছে। গতকাল শুক্রবারেও ছুটির দিনে ব্যাপক জমজমাট ছিল নিউ মার্কেট, এবং তেমনিভাবে আজকেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কেনাকাটা চলছে পুরোদমে ঈদের কেনাকাটা যদি বলে। এবং এই কেনাকাটাকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে সকাল থেকেই বিভিন্ন ঈদের যে পোশাক, জুতা, অলংকার সহ অনুষঙ্গ যে ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ক্রেতারা কিনছেন। এবং আমরা দেখছি যে প্রচণ্ড রোদ এই মুহূর্তে, এবং কয়েকদিন ধরেই রাজধানীতে দেশব্যাপী আসলে প্রচণ্ড রোদ এবং গরম পড়েছে। এর মধ্যেও কিন্তু সেটাকে উপেক্ষা করে ক্রেতারা বাজারে আসছেন বা মার্কেটে আসছেন
আসছেন, শপিং মলগুলোতে আসছেন, এসে তারা কেনাকাটা করছেন। একই সাথে ফুটপাতেও কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক জনসমাগম, সেখানে মানুষ কেনাকাটা করছেন গরমের মধ্যে। এবং গরমের মধ্যে এও আমাদের চোখে পড়েছে যে অনেকেই মানে অসুস্থ হয়ে পড়ছেন কেনাকাটা করতে এসে গরমের ভেতরে। তারপরেও কিন্তু কেনাকাটা থেমে নেই, তারা যতটুকু সম্ভব তারা কেনাকাটা করছেন তাদের সাধ্য অনুযায়ী, পছন্দ মতো। এবং নিউ মার্কেটের আশপাশের যে এলাকাগুলো আছে, শপিং মলগুলো আছে বা নামি দামি যে ব্র্যান্ডের যে মানে পোশাক হাউসগুলো, যেগুলো ফ্যাশন হাউসগুলো যেগুলো আছে, সেগুলো তো আমরা দেখেছি যে মোটামুটি ভিড় বেড়েছে এবং শেষ সময়ের যে কেনাবেচা সেটাই আমরা দেখছি এই মুহূর্তে চলছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বিগত দিনগুলোতে রোজার শুরু থেকে আসলে কেনাকাটা বেড়েছে, ধীরে ধীরে সেটি আরও বাড়তে থাকে এবং শেষ সময়ে এসে সেটি কিন্তু আরও বেড়েছে এবং ভালো একটি ব্যবসা হওয়ার এবার আশা প্রকাশ করছেন, আশাবাদ ব্যক্ত করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই মুহূর্তে উচ্চ মূল্যস্ফীতির যে একটি আঘাত আছে মানুষের ভেতরে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যারা আছেন, তার উপর ভিত্তি করে আসলে বাজারে এসে যারা বাস্তবতা দেখছেন যে অন্যান্য নিত্যপণ্যের সাথেও আসলে পোশাকের মূল্য অনেকটা বেড়ে গেছে আগের তুলনায়। এবং তারা বলছেন যে আসলে 100 থেকে 500 টাকা পর্যন্ত এবং কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি দাম কিন্তু আসলে বেশি হাঁকা হচ্ছে, ব্যবসায়ীরা দাম চাচ্ছেন। তো এইভাবে করে কেনাকাটা চলছে এবং আগামী 2-3 দিন আরও বাকি আছে ঈদের কেনাকাটা, এবং ব্যবসায়ীরা বলছেন যে আগামী আরও 2-3 দিন মোটামুটিভাবে তাদের ব্যবসা কেনাকাটা আরও বাড়বে বলে তারা আশা করছেন। এই ছিল নিউ মার্কেট থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ খবর। ঈদ কেনাকাটার খবর জানছিলাম রাজধানী নিউ মার্কেট থেকে। দেশের অর্থনীতির চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিদেশে বসেই দেশে প্রিয়জনের কাছে কষ্টার্জিত টাকা পাঠানোকে হাতের মুঠোয় নিয়ে এসেছে দেশের অন্যতম মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর বা MFS সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। 2023 সালে প্রায় 6,000 কোটি টাকার রেমিটেন্স এসেছে বিকাশের মাধ্যমে। বিস্তারিত ফয়সাল আহমেদ পিয়াসের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ওয়াহিও অঙ্গরাজ্যের নর্দার্ন স্টেটে বসবাস করছেন তাজরিন ইসলাম তন্নি। ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। বিভিন্ন সময়ে বাংলাদেশে পরিবারের কাছে তাকে টাকা পাঠাতে হয়। এখানে বেশ কিছু অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে সরাসরি বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া যায়। তাতে আরও একটা বড় সুবিধা পাওয়া যায় যে 2.5% অ্যাড হয়। বিদেশে বসেই দেশে প্রিয়জনের কাছে কষ্টার্জিত টাকা পাঠানোকে হাতের মুঠোয় নিয়ে এসেছে দেশের অন্যতম MFS সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিশ্বের 110টি দেশ থেকে 95টি আন্তর্জাতিক মানি ট্রান্সফারের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা, যা সহজেই এটিএম বুথের মাধ্যমে সহজ স্বাভাবিক ব্যাংক লেনদেনের মতোই চলে যাচ্ছে প্রিয়জনদের হাতে। এক্ষেত্রে 1000 টাকায় মাত্র 7 টাকা ক্যাশ আউট চার্জ এবং পাঠানো টাকার 2.5% বোনাস পাচ্ছেন গ্রহীতারা। সহজ এই মাধ্যমে টাকাটা এটা হচ্ছে বিকাশ, সরাসরি ভাই টাকাটা তুলতে পারি খুব তাড়াতাড়ি। বিকাশের তথ্য অনুযায়ী 2021 সালে প্রবাসী বাংলাদেশিরা বৈধ প্রক্রিয়ায় 2,427 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন। 2022 সালে এসেছে 4,000 কোটি টাকা এবং 2023 সালে রেমিটেন্সের এই পরিমাণ দাঁড়ায় 6,252 কোটি টাকায়। ফরেন কারেন্সিটা আসে ব্যাংকে, ব্যাংক থেকে আমরা লোকাল কারেন্সিতে বিডিটিতে টাকা ট্রান্সফার করি এজেন্টের কাস্টমারের অ্যাকাউন্টে। প্রবাসীদের পাঠানো টাকা এভাবেই খুব সহজেই কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই দেশে তাদের প্রিয়জনের হাতে পৌঁছে যাচ্ছে, ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। ফয়সাল আহমেদ পিয়াস, সময় সংবাদ। হাজার মাসের শ্রেষ্ঠ রাত পবিত্র শবে কদর আজ। মহিমান্বিত এই রাতের ফজিলতের কথা উল্লেখ আছে পবিত্র কোরআন শরীফে। এই রাতে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজিলতপূর্ণ এই রাতকে উৎসবে পরিণত না করে নামাজ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা চাওয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। তোহা খান তামিমের রিপোর্ট। মহান সৃষ্টিকর্তা যে কয়েকটি রাতকে বান্দার কল্যাণের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল বরাত বা কদরের রাত। পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে এ রাতেই। এর সম্মান বোঝাতে পবিত্র কোরআনে সূরা কদর নাজিল হয়। এমনকি এ রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন।
প্রতি বছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবে কদর পালন করা হয়। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন ২৭ রমজানের বিষয়ে হাদিসের একটি সূত্র থাকলেও একাধিক সূত্র বলছে রোজার শেষ দশকের বেজোড় রাতগুলোতে অনুসন্ধান করতে বলা হয়েছে শবে কদরকে। এ রাতের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত না থাকলেও বিশেষজ্ঞরা নামাজ পড়া, নীরবে বিভিন্ন দোয়ার উচ্চারণ, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। যে ব্যক্তি এই রাতে ইবাদত বন্দেগী করবে, রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা করে দেন, এটাই আমাদের জন্য সবথেকে বড় প্রাপ্তির। এজন্য আসুন আমরা আমাদের সবকিছুই রব্বে কারিমের কাছে চেয়ে নিব। আমরা নিজেও জাগবো, পরিবারকেও জাগাবো। কখনো আমরা নামাজ পড়লাম, কখনো তাসবিহ পড়লাম, কখনো দুরূদ শরীফ পড়লাম। হতে পারে আমার এটা সর্বশেষ রমাদান, জীবনে হয়তো আর নাও পেতে পারি। তো এই সুবর্ণ সুযোগ যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, এটা গনিমত মনে করে আমি এটাকে কাজে লাগাই। তবে মহিমান্বিত এ রাতকে কেন্দ্র করে উৎসব করা কিংবা ইবাদতের নামে উচ্চ শব্দে মাইক বাজানো থেকে বিরত থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। উৎসব মুখর পরিবেশ করতে যে ইবাদত বন্দেগীতে অনেকটা বিঘ্ন সৃষ্টি হয়ে যায়, এই কাজটা একেবারেই করা যাবে না। আমাদের সঙ্গে সমষ্টিগত নামাজগুলো আদায় করলাম, বাদবাকি বন্দেগীগুলো কিন্তু আমার মসজিদে উত্তম না। আমার উত্তম হলো আমার ঘরে, যাতে করে আমার ঘর মোবারক হয়, ঘর যেন কবরের ন্যায় না হয়ে যায়। বাহিরের আওয়াজ দিলে তারা যে খুব মনোযোগ সহকারে শুনে সেটা কিন্তু না। সবাই মনোযোগ সহকারে শুনলো, একটা রুগী সে কষ্ট পেল, ওই শোনার চাইতে বেশি আমার জন্য ক্ষতি হলো এটা। রমজান মাসে সংযমের শিক্ষা নিয়ে সারা বছর জীবনের প্রতিটি ক্ষেত্রে তা পালন করার আহ্বান বিশেষজ্ঞদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। নবম রাউন্ডে লজ্জার এক রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে মাত্র ৪০ রানে অল আউট হয়েছে দলটি। পরে ৯ উইকেটে গাজী টায়ারকে হারায় সাদা কালোরা। ২০ রান দিয়ে ৭ উইকেট নেন আবু হায়দার রনি। এদিকে ফতুল্লাহ মাশরাফি লেজেন্ডস অফ রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী। সাভারে ৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১২ রানে আউট হন মোহামেডান ওপেনার রনি তালুকদার। উইকেট হারালেও চাপে পড়েনি সাদা কালোরা। ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে দলকে বড় জয় এনে দেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৯ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক ইমরুল এবং ৫ রান অঙ্কনের। মাত্র ৬ ওভার ১ বলেই ম্যাচ শেষ করে ফেলেন সাদা কালোরা। লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর ডিপিএলে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর এখন গাজী টায়ার ক্রিকেট একাডেমির দখলে। এর আগে ২০১৩ সালে আবাহনীর বিপক্ষে মাত্র ৩৫ রানে অল আউট হয়েছিল ক্রিকেট কোচিং স্কুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে ঈদে বাড়ি ফেরার আমেজ। যানবাহনের চাপ বাড়লেও নেই চিরচেনা যানজট। এলেঙ্গা রংপুর মহাসড়কে ৮টি ওভারপাস ও ২টি সেতু উদ্বোধন। রেলপথে চতুর্থ দিনেও স্বস্তির যাত্রা। এবং নগরে এপ্রিলের গরমের দাপট। রমজানে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। রাজধানীর মিরপুরে পানির সংকট চরমে। মান্ধাতা আমলের সরবরাহ লাইনে চলছে ওয়াসা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন ছোঁয়া খন্দকার। ধন্যবাদ মৌটুসী। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।